বাংলা বর্ষপঞ্জিকার শেষ মাস চৈত্র মাসে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি সবজি, নতুবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা অপব্যয় হয়ে যাবে এবং বন্ধুরা জীবনে লেগেই থাকবে ঝগড়া ঝামেলা গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস বাঙালি সংস্কৃতির একটি উল্লেখযোগ্য সময়। এই মাসে নীল পুজো, চড়ক পুজো এবং বাসন্তী পুজোর মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও লোকায়ত উৎসব পালিত হয়। চৈত্র মাস মোটামুটি মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়কাল পর্যন্ত বিস্তৃত থাকে এবং এই সময় বাঙালিরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে বছরের শেষটাকে বিশেষভাবে উদযাপন করে। চৈত্র মাসের বিশেষ দিনগুলোর মধ্যে প্রথমেই আসে নীল পুজো বা নীল ষষ্ঠী। এটি সাধারণত চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালিত হয়। এই দিনে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নির্জলা উপবাস করেন এবং সন্ধ্যায় মহাদেব শিবের পুজো করে উপবাস ভাঙেন। চৈত্র সংক্রান্তির দিনে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। এটি শিবের গাজন উৎসবের একটি অংশ এবং গ্রাম বাংলায় এর জনপ্রিয়তা অপরিসীম। এছাড়া চৈত্র নবরাত্রির সময় পালিত হয় বাসন্তী পুজো। রামনবমীর দিনে যে পুজোটি শেষ হয়, এই উৎসবগুলি বাঙালি সমাজে গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করেন। বাসন্তী দুর্গা পুজোর সময় মা দুর্গার 9টি রূপের পুজো করা হয় এবং রামনবমীতে সেটি উদযাপিত হয়। বাঙালিরা এই পুজোকে শরতের দুর্গাপুজোর মতোই গুরুত্ব দেয়, তবে এটি তুলনামূলকভাবে ছোট পরিসরে হলেও বন্ধুরা আপনারা কি জানেন যে শরতের যে দুর্গা পুজোটি সেটি হচ্ছে অকালবোধন। মায়ের প্রকৃত পুজো কিন্তু এই বসন্তকালেই হয়ে থাকতো। এই তিনটি পুজোর পাশাপাশি চৈত্র মাসে আরও কিছু বিশেষ দিন রয়েছে। চৈত্র সংক্রান্তির দিন স্নান, দান, উপবাসের মতো কাজকে অধিক পুণ্যময় বলে মনে করা হয়। তাছাড়া এই মাস থেকে হয় নতুন বছরের প্রস্তুতি। আমরা প্রত্যেকেই যাই আমাদের যা মনস্কামনা আছে সেটি যেন নতুন বছরে সমস্ত কিছু পূর্ণ হয়। নতুন বছরে আমাদের সকলের যেন শরীর ভালো থাকে। চাই চৈত্র মাসটি কিন্তু আমাদের বিধিপূর্বক পালন করতে হবে। সব কিছুর বিধিনিষেধের মধ্যে প্রথমেই আসে খাদ্য খাবারের বিধিনিষেধ, যেটা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। দেখুন বন্ধুরা, চৈত্র মাসে ঋতু পরিবর্তনগত কারণে মানুষের শরীরে নানা রকম রোগ দানা বাঁধে। সেগুলি আরও বাড়তে পারে যদি আমরা খাদ্য খাবারের দিকটাকে একেবারেই গুরুত্ব না দিই। সনাতন ধর্মে তিথি হিসাবে, মাস হিসাবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে, যেগুলি আমরা আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে প্রায় ভুলতে চলেছি। হয়তো আজকালকার দিনে সমস্ত কিছু মেনে চলা সম্ভবও হয় না গতিময় জীবনের সঙ্গে পাল্লা দিয়ে, কিন্তু কিছু কিছু বিধিনিষেধ আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। চৈত্র মাসের খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি যদি আমরা মেনে চলি সঠিকভাবে, তাহলে নতুন বছরে আমরা সুস্থ শরীর লাভ করব, দীর্ঘ জীবন লাভ করব। আর আমরা প্রত্যেকেই জানি, যদি জীবনে সুখ শান্তি চাই, যদি চাই যে আর্থিকভাবে উন্নতি হোক, তাহলে নিরোগ থাকা সবার থেকে আগে প্রয়োজন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৈত্র মাসে কোন বিশেষ একটি খাবার আপনারা অবশ্যই খাবেন, পারলে প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের শরীরের অর্ধেকের বেশি রোগ সেরে যাবে। এবং কোন তিনটি সবজি এই চৈত্র মাসে ভুলেও মুখে তুলবেন না। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। চৈত্র মাস থেকে আবহাওয়ার পরিবর্তন হয়, আর তার জন্যই কিন্তু নানা রকম রোগ ব্যাধি ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়, যেমন চর্মরোগ, অ্যালার্জি, হাম, বসন্ত রোগ, পেটের বা হজমে নানা রকম সমস্যা। এছাড়াও আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত সমস্যা যেমন জ্বর, সর্দি কাশির মতো সমস্যা দেখা দেয়। তাই এই চৈত্র মাসে আপনারা সজনে ফুল বা সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে, করলা
তরলা অর্থাৎ যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার গ্রহণ করুন। এছাড়া মেথি শাক বা পাট শাকও এই সময় শরীরের জন্য অত্যন্ত ভালো। এছাড়াও এই মাসে পাতলা করে আমের ডাল, দই, শরবত ও গুড় শরীরের জন্য অত্যন্তই ভালো। তবে এই চৈত্র মাসে যতটা সম্ভব শিম বা মূলো যত কম খাবেন ততই কিন্তু ভালো, কারণ এই সবজিগুলোতে এই সময় ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে যায়। তাই এই সময় শিম বা বিনস অর্থাৎ যে সমস্ত জিনিসের মধ্যে বড় বড় দানা রয়েছে সেই সমস্ত জিনিস, যেমন শিম বা বিনসে দানা রয়েছে, তাই এই সমস্ত জিনিসগুলো যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন। এই সময় আমিষ বা অত্যন্ত তেল মশলাযুক্ত খাবার বর্জন করুন, কারণ চৈত্র মাসে আমাদের হজম শক্তি অনেকটাই কমে যায়। তাই এমন কোনো জিনিস আমাদের গ্রহণ করা উচিত নয় যেটি হজম করা শক্ত। আমিষ জাতীয় খাবার, বেশি তেল মশলাযুক্ত খাবার ও ভাজা জাতীয় খাবার হজম করতে কিন্তু অধিক মাত্রায় বেশি সময় লাগে। তাই এই চৈত্র মাসে যতটা সম্ভব চেষ্টা করবেন ভাজাভুজি তেল মশলাযুক্ত খাবার বর্জন করতে। এই মাসে মিষ্টি জাতীয় খাবারও খুব বেশি গ্রহণ করা উচিত নয়, তবে প্রতিদিন সকালবেলায় আপনারা 1 চামচ খাঁটি মধু যদি পান তাহলে গ্রহণ করতে পারেন। শাস্ত্র মতে এই চৈত্র মাসে প্রাতঃকালে শয্যা ত্যাগ করা উচিত। সূর্যোদয়ের আধ ঘন্টার মধ্যে আপনাদের শয্যা ত্যাগ করা উচিত। এর ফলে শরীর সুস্থ থাকে এবং সকালবেলার যে সময়টুকু, এই সময় ঈশ্বরের নাম নিয়ে আপনারা দিনে শুরু করবেন এবং প্রাণায়াম, যোগব্যায়াম বা হাঁটার মতো কাজ করতে পারেন। এর ফলে সারা দিন আপনারা শক্তি অনুভব করবেন। ঋতু পরিবর্তনগত কারণে যে শারীরিক সমস্যাগুলো দেখা যায় সেটা অনেকটাই দূর হয়ে যাবে। অনেকে বলেন যে এই মাসে প্রতিদিন একটু করে তেতো খাওয়া উচিত, এর ফলে চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবং এই সময় যদি সকালবেলা খালি পেটে কিছুটা পরিমাণ আপনারা নিম পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেতে পারেন, সেটিও শরীরের জন্য অত্যন্ত উপকারী। তারপর আপনারা সামান্য মধু সেবন করতে পারেন, এতে আপনাদের শরীরের অর্ধেকের বেশি রোগ কিন্তু শেষ হয়ে যাবে। তাছাড়া যেহেতু সজনে ডাঁটা, সজনে ফুল, নিম পাতা এই সময় খুব ভালোভাবে পাওয়া যায়। আসলে আমাদের প্রকৃতি আমাদের মায়ের মতো, যে সময় যে জিনিসটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী সেই সময় কিন্তু বাজারে সেই সবজিটাই বেশি পরিমাণে পাওয়া যায়, যেটাকে আমরা বলি সিজনাল। তাই সর্বদা বন্ধুরা চেষ্টা করবেন সিজনাল অর্থাৎ বাজারে যে সবজিটা সিজনাল সেটি গ্রহণ করতে, এর ফলেই কিন্তু শরীর নিরোগ থাকবে। তবে গরমকালে যেমন কপি খেলে নানা রকম সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরেরও খাদ্যের চাহিদা পরিবর্তন হয়। তাই খাদ্য তালিকায় পরিবর্তন আনা খুবই জরুরি। যদি আপনি খাদ্য তালিকায় পরিবর্তন না আনেন তাহলে পেটের রোগ কিন্তু সারা বছর লেগেই থাকবে। চৈত্র মাসে নুন একদমই খাবেন না। এই সময় সৈন্ধব লবণ আপনারা খেতে পারেন। বন্ধুরা, নুন চৈত্র মাস চলাকালীন যদি আপনারা 15 দিন না খেয়ে থাকেন তাহলে নতুন বছরে শারীরিক সমস্যা আপনাদের অনেকটাই কমবে এবং এর ফলে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রিত হবে। চৈত্র মাসের 15 দিন যদি নুন ছাড়া আপনারা থাকতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করবেন চৈত্র নবরাত্রি চলাকালীন যে সময়কাল, সেই সময় আপনারা যে খাবারগুলি খাবেন তার মধ্যে সাদা নুন বর্জন করবেন এবং তার পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন। এতেও কিন্তু অনেকটাই শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়বে। চৈত্র মাসে যে খাবারটি ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে বাসি খাবার। বন্ধুরা, বাসি খাবার চৈত্র মাসে খেলে শরীরে রোগ দানা বাঁধবে। তাই বন্ধুরা, বাসি খাবার সর্বদাই বর্জন করার চেষ্টা করবেন। তাছাড়া সর্বশেষ যে খাবারটি আপনারা চৈত্র মাসে বর্জন করবেন সেটি হচ্ছে দুধ। বিশেষ করে বেশি করে জাল দেওয়া গাঢ় দুধ বা মোষের দুধ চৈত্র মাসে খাওয়া চলবে না, কারণ এই সময় হজম শক্তি অনেকটাই দুর্বল থাকে। দুগ্ধ জাতীয় জিনিসও আপনারা বর্জন করতে পারেন, তবে ঘরে পাতা দই বা ছাঁচ বা বাটার মিল্ক আপনারা খেতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের পেট ঠান্ডা থাকবে এবং আপনারা শারীরিকভাবেও তরতাজা অনুভব করবেন। এই চৈত্র মাসে সূর্য দেবতা ভগবান শ্রীরাম, দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার পুজো করবেন। এটি করলে দেবতার কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। আর্থিকভাবে কখনোই আপনি পিছিয়ে থাকবেন না, সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তাই বন্ধুরা, চৈত্র মাসে খুব প্রাতঃকালে শয্যা
ত্যাগ করে এবং তারপর যোগা বা প্রাণায়াম বা হাঁটার কাজটি সেরে ঘরবাড়ি পরিষ্কার করে যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নেবেন এবং স্নান সেরে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিয়ে তারপর আপনি গরুকে কিছু খাবার খাওয়াবেন। বিশেষ করে যদি এই চৈত্র মাসে গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন। তাছাড়া আপনারা গোমাতাকে হাতে গড়া রুটি, তার মধ্যে সামান্য ঘি এবং মধু দিয়ে সেটি আপনারা তাকে খাওয়াতে পারেন। এর ফলে আপনার কর্মজীবনে সফলতা আসবে। তাই বন্ধুরা, এই কাজগুলি করার পরই কিন্তু খাদ্য গ্রহণ করবেন। দেবতাকে ভোগ না চড়িয়ে যদি খাদ্য গ্রহণ করেন তাহলে সেই খাদ্য মলের সমান। এবং এই মাসে সূর্য দেবতাকে জল অর্ঘ্য না করে জল গ্রহণ করবেন না এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমেই আপনারা তুলসী মাকে জল অর্পণ করবেন এবং তারপর আপনারা খাদ্য খাবার গ্রহণ করবেন। এই ছোট ছোট নিয়মবিধিগুলো মেনে চললে নতুন বছরে অপার সৌভাগ্যের অধিকারী হবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।